দক্ষিণ এশিয়ার আলোতে আবার স্বাগতম, যেখানে আমরা এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে গভীর আলোচনা করি। আমি আপনাদের সঙ্গে আজকের পর্বে। আজ আমরা বাংলাদেশ, ভারত, নেপাল এবং এর বাইরের কিছু ঘটনার ঘূর্ণিঝড়ে ডুব দিচ্ছি। রহস্যে ঘেরা হত্যাকাণ্ড, উচ্চ পর্যায়ে নির্বাচন, ক্রিকেট নাটক যা খেলার চেয়ে টাকার দিকে বেশি মনোযোগী, ধর্মীয় সংঘর্ষে দুঃখজনক পারিবারিক গল্প এবং প্রাণঘাতী হয়ে ওঠা বিক্ষোভ, সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি। আমার সাথে আজ যথারীতি আমার সঙ্গী, যিনি রাজনীতি এবং সংস্কৃতির বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে থাকেন। কেমন আছেন আজ পাভলো? এখানে এসে ভালো লাগছে। আজকের পর্বটা বেশ চম্পেশ। এই গল্পগুলো শুধু শিরোনাম নয়, এগুলো দক্ষিণ এশিয়ার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্তেজনার মিশ্রণ। চলুন একটা একটা করে ভাঙি। শুরু করি বাংলাদেশের সেই হৃদয় বিদারক ডাবল মার্ডার দিয়ে। ঠিক বলেছেন। আমাদের প্রথম গল্প কুমিল্লা, বাংলাদেশ থেকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব একজন সন্দেহভাজনকে আটক করেছে। তিনি ৭৩ বছর বয়সী কবিরাজ আব্দুর রব, নাঙ্গলকোটের বাসিন্দা। র্যাবের মেজর সাদমান ইবনে আলাম জানিয়েছেন, এই ব্যক্তি নিহতদের সাথে সর্বশেষ কথা বলেছিলেন এবং তাদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল। তিনি ঝাড়ফুঁক করতেন, যা এক ধরনের ঐতিহ্যবাহী চিকিৎসা বা আধ্যাত্মিক কাজ। সিসিটিভি ফুটেজে একজন অজ্ঞাত ব্যক্তিকে টুপি, পাঞ্জাবি, পায়জামা পরে সুমাইয়াদের বাসায় একাধিকবার যাতায়াত করতে দেখা গেছে। পাবলো, এটা নিয়ে আপনার মতামত কি? এটা যেন কুসংস্কার আর অপরাধের মিশ্রণ। এটা সত্যিই হৃদয় বিদারক এবং সমাজের দুর্বলতার প্রশ্ন তোলে। সুমাইয়া ছিলেন লোকপ্রশাসনের শিক্ষার্থী, তরুণী, সম্ভাবনাময় ভবিষ্যৎ, এবং তার মা তাকে সমর্থন করছিলেন। কবিরাজের বিষয়টা আকর্ষণীয়, কারণ বাংলাদেশে গ্রামে বা এমনকি শহরেও মানুষ শারীরিক বা আধ্যাত্মিক সমস্যার জন্য এই ধরনের ঐতিহ্যবাহী চিকিৎসকদের কাছে যায়। কিন্তু এটা হয়তো শোষণের দিকে নিয়ে গেছে বা আরও অন্ধকার কিছু, যেমন প্রতারণা বা আচার অনুষ্ঠানের সাথে জড়িত কিছু। র্যাব তাকে ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করেছে, তবে জিজ্ঞাসাবাদ চলছে। এমন ঘটনা আগেও হয়েছে কিনা যেখানে এই ধরনের চিকিৎসকরা অপরাধের পথে চলে গেছেন, সেটা ভাবার বিষয়। আর সিসিটিভি এখানে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তবে গোপনীয়তার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। ঠিক। আর আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ নাঙ্গলকোট থেকে তাকে আটক করা হয়েছে, যা দ্রুত পদক্ষেপ দেখায়। মেজর আলাম বলেছেন, তদন্ত চলছে, পুরো জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে। এখনও নিশ্চিত না যে আব্দুর রবি ফুটেজের সেই ব্যক্তি কিনা, তবে শেষ যোগাযোগের তথ্যটা বেশ গুরুতর। এই গল্পটা আরও বড় হতে পারে যদি এটা নারী নিরাপত্তা বা ভুয়া চিকিৎসার মতো বড় ইস্যুর সাথে যুক্ত হয়। আমরা এটা ফলো করব। এবার চলুন ভারতের রাজনীতির দিকে। কাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। বিজেপি ক্রস ভোটিংয়ের কারণে সমস্যায় পড়তে পারে, আর দুটো আঞ্চলিক দল ডিজেডি এবং বিআরএস ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। হ্যাঁ, এটা ভারতের নির্বাচনী নাটকের ক্লাসিক উদাহরণ। দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে এই নির্বাচন, কিন্তু আসল টুইস্ট হল সংসদ সদস্যরা দলীয় নির্দেশ উপেক্ষা করে ক্রস ভোটিং করেন কিনা। বিজেডি নবীন পট্টনায়কের নেতৃত্বে এবং বিআরএস কেসিআরের প্রভাবে এনডিএ বিজেপি নেতৃত্বাধীন বা ইন্ডিয়া জোটের সমর্থন করবে বলে ধারণা ছিল। কিন্তু বিজেডি দুই জোট থেকে সমদূরত্ব রাখতে চায়, আর বিআরএস তেলেঙ্গানার কৃষকদের ইউরিয়া ঘাটতির প্রতিবাদে ভোট বয়কট করছে। এই নিরপেক্ষতা বিজেপির জন্য বেশি ক্ষতিকর হতে পারে, কারণ তারা আগে কেন্দ্রীয় ইস্যুতে বিজেডির সমর্থন পেয়ে এসছে। ওডিশায় এখন বিজেপি ক্ষমতায়, তাই এটা যেন একটা প্রতিশোধ। ক্রস ভোটিং হলে ফলাফল বদলে যেতে পারে। মনে রাখবেন, ভাইস প্রেসিডেন্ট নির্বাচন শুধু সংসদ সদস্যদের ভোটে হয়, তাই প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। ঠিক। বিজেডির সস্মিত পাত্র বলেছেন, তারা দুই জোট থেকে সমান দূরত্ব রাখতে চান। বিআরএসের কেটি রামারাও এটাকে কৃষকদের দুর্দশার সাথে জুড়েছেন, যা রাজনৈতিকভাবে স্মার্ট পদক্ষেপ। ক্রস ভোটিং হলে বিজেপির জোট গঠনের কৌশলে ফাটল পড়তে পারে। এটা কি শুধু ভঙ্গি নাকি সত্যি ঝুঁকি? কাল ৯ সেপ্টেম্বর ২০২৫ নির্বাচন, আশা করি কোনো চমক নেই। এবার ক্রিকেটের দিকে যাই, কারণ দক্ষিণ এশিয়ায় এটা কখনোই শুধু খেলা নয়। এশিয়া কাপ কাল থেকে ইউএইতে শুরু, আর সূচি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ভারত-পাকিস্তান ম্যাচ বেশি হয়। কেন? টাকা অবশ্যই। একদম ঠিক। প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এশিয়া ক্রিকেটের হৃদয়পুর। ১২টি টেস্ট খেলোয়াড়ের দেশের ৫টিই এখানে আছে, আর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা হল পরাশক্তি। কিন্তু এশিয়া কাপের আর্থিক টিকে থাকা নির্ভর করে ভারত-পাকিস্তান ম্যাচের উপর। এসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ফরম্যাট এমনভাবে তৈরি করেছে যেন এই প্রতিদ্বন্দ্বীরা ৩বার মুখোমুখি হতে পারে। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে, ২১ সেপ্টেম্বর সুপার ফোরে, যার সম্ভাবনা বেশি, কারো ইউএই আর ওমান শক্তিশালী নয়, এবং সম্ভবত ৮৮ সেপ্টেম্বর ফাইনালে।
রাজনৈতিক উত্তেজনার কারণে ২০১৩ সালের পর থেকে তাদের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ফোর্বসে জানিয়েছে টিকিটের দাম আকাশচুম্বী। ভারত পাকিস্তান সহ ৩ ম্যাচের জেনারেল বান্ডল টিকিট $১৩৪.৬০, প্রিমিয়াম $২৮৩.৩৮, হসপিটালিটি বক্স $১,০০০ এবং প্রাইভেট বক্স $৯,০০০-এরও বেশি। তুলনায় শ্রীলঙ্কা হংকং ম্যাচের টিকিট $15 থেকে শুরু। সমালোচকরা এটাকে দাম বাড়ানো বলছেন, কিন্তু সম্প্রচারকদের জন্য এটা সোনার খনি। এসিসির প্রাক্তন বাণিজ্যিক প্রধান থানোরজ বলেছিলেন, এই একটা ম্যাচের ওপর পুরো আয় নির্ভর করে, যা ছোট দেশগুলোর জন্য তহবিল দেয়। এটা ক্রিকেটের আদলে পুঁজিবাদ। ভারত বুধবার ইউএইর বিরুদ্ধে শুরু করছে, কিন্তু হাইপ ভারত পাকিস্তান নিয়ে। এই সেটআপ দর্শকের মনোযোগ এবং বিজ্ঞাপনের আয় নিশ্চিত করে। কিন্তু টুর্নামেন্টের আত্মা কি এতে ক্ষতিগ্রস্ত হয়? নাকি এটা এই অঞ্চলের স্মার্ট ব্যবসা, যেখানে ক্রিকেট একত্রিত করে আবার বিভক্তও করে? রাজনীতি কিভাবে খেলায় মিশে যায়? দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাজনৈতিক বৈরিতার কারণে, তবু বহুপাক্ষিক ইভেন্ট এটাকে কাজে লাগায়। এবার পরের গল্প। বাংলাদেশের রাজবাড়ী জেলার একটা ট্রাজিক ঘটনা। নুরুল হক বা নুরাল পাগলার দরবারে হামলা, যেখানে তার অনুসারী রাসেল মোল্লা নিহত হয়েছেন। তার বাবা আজাদ মোল্লা বলছেন, পরিবার এখন অন্ধকারে। এটা সত্যিই হৃদয় বিদারক। ৫ই সেপ্টেম্বর জুমার নামাজের পর উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটির একটি দল নুরাল পাগলার দরবারে হামলা করে, শরীয়ত বিরোধী দাফনের অভিযোগ তুলে। তারা এমনকি নুরালের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। রাসেল ২৮ বছর বয়সী একজন ড্রাইভার এবং ভক্ত ২ দফায় পিটুনি খান। প্রথমে দরবারে, তারপর হাসপাতালে তাকে টেনে বের করে আবার মারধর করে হত্যা করা হয়। তার পিছনে রয়ে গেছেন স্ত্রী হাসি আক্তার, ৪ বছরের মেয়ে এবং ১.৫ বছরের ছেলে। আজাদ মোল্লা কান্নায় ভেঙে পড়ে বলেন, রাসেল ছিল তাদের পরিবারের উপার্জনকারী, আজ তার কুলখানি ছিল। পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে, কিন্তু দরবারে হামলার ব্যাপারে পরিবার থেকে এখনও মামলা হয়নি, তারা প্রস্তুতি নিচ্ছে। শহীদ মোল্লা, আরেকজন খাদেম এবং রাসেলের চাচা বিশৃঙ্খলের বর্ণনা দিয়েছেন। লাঠি, ইঁট, দেশি অস্ত্র, ৫০ জনেরও বেশি আহত, যার মধ্যে ১০-১২ জন পুলিশ। ধর্মীয় উগ্রবাদের চরম রূপ। নুরাল পাগলার অনুসারীরা, যার মধ্যে রাসেলের পরিবার ৩ প্রজন্ম ধরে শুধু তাদের বিশ্বাস পালন করছিল। হাসির বর্ণনা, রাসেল ফোন করে বলেছিল পরিস্থিতি ভালো নয়, দোয়া করতে। এটা হৃদয় বিদারক। থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেছেন, পরিবার থেকে এখনও অভিযোগ আসেনি, কিন্তু তদন্ত চলছে। এটা বাংলাদেশের অর্থোডক্স গোষ্ঠী এবং সুফি ধাঁচের দরবারের মধ্যে উত্তেজনার ইঙ্গিত দেয়। ধর্মীয় স্বাধীনতার জন্য বড় প্রভাব? নিশ্চিতভাবে। আর ক্যাম্পাস রাজনীতির সাথে জড়িত ডাকসু নির্বাচন নিয়ে একটা নোট। সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ নেই তাদের বিবৃতি অনুযায়ী। সংক্ষেপে, আইএসপিআর স্পষ্ট করেছে, ডাকসু কাল, জাকসু ১১ই সেপ্টেম্বর আর রাকসু ২৫শে সেপ্টেম্বর নির্বাচনে তাদের কোনো হস্তক্ষেপ নেই। তারা গুজবকে বিশৃঙ্খলাদারক বলেছে এবং শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছে, যা নাতীয় নির্বাচনের জন্য উদাহরণ হবে। নির্বাচনের মৌসুমে স্মার্ট পিআর পদক্ষেপ। শেষে বলি, নেপালে কাঠমান্ডুতে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার জেরে সংঘর্ষে ১৪ জন নিহত, কারফিউ প্রসারিত। দ্রুত এগোচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ ২৬টি অ্যাপ নিষিদ্ধ করেছে, কারণ তারা নেপালের নিয়মে নিবন্ধন করেনি। টিকটক ও কয়েকটি প্ল্যাটফর্ম নিবন্ধন করেছে, কিন্তু জনপ্রিয় অ্যাপ বন্ধ থাকায় আজ জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষে পুলিশ গুলি চালায়। বিকাল ৪টে পর্যন্ত ১৪ জন নিহত, অনেকে আহত, ১০ জনের অবস্থা গুরুতর। দুপুর ১২:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত রাষ্ট্রপতির ভবন, প্রধানমন্ত্রীর ভবন সহ গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ। প্রধান জেলা কর্মকর্তা ছাবিলাল রিজাল এটাকে বিশৃঙ্খলা রোধের জন্য বলেছেন। বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা তুলে দুর্নীতি বন্ধের দাবি করছে। এটা যুবকদের হতাশার বিস্ফোরণ। সোশ্যাল মিডিয়া জেন জির জন্য জীবনরেখা, অভিব্যক্তি, ব্যবসা, সংযোগ। সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিয়ন্ত্রণের চেষ্টা হতে পারে, কিন্তু তা উল্টো ফল দিয়েছে। হিন্দুস্তান টাইমস এবং কাঠমান্ডু পোস্ট এই মৃত্যু ও কারফিউর কথা জানিয়েছে। এটা বাংলাদেশের কোটা আন্দোলন বা ভারতের কৃষি আইনের মতো যুবক বনাম রাষ্ট্রের প্রতিধ্বনি। এটা ছড়িয়ে পড়তে পারে। নেপালের বিপ্লবের ইতিহাস বলছে, হ্যাঁ। শেষ করার আগে বলি, এই গল্পগুলো দক্ষিণ এশিয়ার নারীর স্পন্দন দেখায়, ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে সিস্টেমিক সমস্যা। দারুণ বলেছেন। গভীর আলোচনার জন্য ধন্যবাদ। শ্রোতারা, আপনাদের মতামত শেয়ার করুন। আজকের সবচেয়ে চমৎকার গল্প কোনটি? পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ জ্ঞানী থাকুন, শান্তিতে থাকুন।